ভাষার মাস শুরু হতে যাচ্ছে আগামী 1 তারিখ থেকে। এটাকে আমরা প্রতি বছরই আপনারা জানেন আমাদের অনুষ্ঠান প্রতি বছরই অলমোস্ট ফেব্রুয়ারি মাসে হয়। আমরা প্রতি বছরই ভাষার মাসকে সম্মান জানাই আমাদের ভাষা শহীদদেরকে। এবছরও ব্যতিক্রম না, যদিও ফেব্রুয়ারি মাস আসে তবে শেষ। আমরা আমাদের শুধু ভাষা সৈনিক না, আমাদের এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সকলকে স্মরণ করছি এবং তাদের সকলের স্মরণের উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট সম্মান আছে, তাদেরকে স্মরণ করে আমরা সেটা একটু ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। প্রতিবাদের রাজপথে সারা দেশের জনতাও মিলছিল তাদের সাথে। বুকের পাটায় কেল্লা বানায় আবু সাইদ ওয়াসিমরা, সেই বুকেতে গুলি করলো পুলিশ লীগের হায়নারা। কয়েকশো বুক ঝাঁঝরা হইল শহর গ্রামের প্রান্তে, কত সন্তান এতিম হইল পারলো না কেউ জানতে। বইনে খুঁজত ভাইয়ের দেহ ফেরাউনের স্বর্গে, বাপে পাইতো পড়লা লাশটা মেডিকেল আর মর্গে। ইতিহাসের সাক্ষী হইল লাল জুলাইয়ের জেনোসাইড, গ্যাং ড্রোন আনলো সবই জনতাও করতে পাইট। ওইদের সব নাম ছিল ভাঙ্গে ভয়ে রজনী, ভাইগুলারে রক্ষা করতে সুন্দরবনের বাঘিনী। র‍্যাপ পুলিশের লগে যুদ্ধ গায়ে জিন্স আর গেঞ্জি, 10 হাত কলিজা ফিয়ারলেস গেঞ্জি। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদি বকে নিল 47,000 বরকেই, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে। হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ।
ইতিহাস রচিত হলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। কিন্তু সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের করতে হবে। এখন আমাদের একটু অন্যরকম পরিবেশনা আছে, আমরা সবসময় ভিন্নতা রাখি, মিক্স ম্যাচ করে যাতে একঘেয়েমি না হয়ে যায়। আমাদের মাঝে একজন আমাদের বিশেষ অতিথি আছে, যিনি আগেও আমাদের মাঝে পারফর্ম করেছেন, আজও আসছেন আমাদের মাঝে। আমাদের সবার প্রিয় কক্সবাজার নিবাসী এবং উনি আমাদের বিখ্যাত কমেডিয়ান, এপার বাংলা ওপার বাংলা মিরাক্কেল খ্যাত কমেডিয়ান, আমাদের সবার প্রিয় আরমান ভাই। প্লিজ ওয়েলকাম আরমান ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমার খুব একটা বড় বদভ্যাস হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখনই কোনো প্রোগ্রামে যাই তখন আমার নাম বলে মিরাক্কেল থেকে আরমান আসছে, সবাই মিলে হাততালি দেয়, তারপর আমি স্টেজে উঠি। মানে এটা এত বেশি বদভ্যাস হয়ে গেছে, বাড়ি থেকে দরজায় দাঁড়ায় থাকে, বউ বলে বাসায় ঢুকবো, আমি বলি না, আগে হাততালি দেবে। তো হাততালিটা একটু জুড়ে চাই। এখানে আসার পরে, আজকে সকালে আসার পরে আপনাদেরই একজন আমার খুব পরিচিত বন্ধুর মতো, তো উনি ঘুরতে ঘুরতে বাইরেই দেখা আমার সাথে আসার পরে। তো উনি বললেন অনেকদিন পরে আপনাকে, প্রায় 2 বছর পরে পাইলাম, বলে চলেন আপনাকে আজকে চা খাওয়াবো। এখানে একটা দোকানে ঢোকাবো আমাকে চা খাওয়ানোর জন্য। আমি অবাক, উনি দোকানদারকে বলছে, ভাই 1 কাপ চা দেন, 2 কাপে ভাগ করে দেন। তো দোকানদার ওই দিচ্ছে, হঠাৎ করে দেখে আপনাদের 8 জন বুঝছো এখানে। উনি হঠাৎ করে ডাক দিচ্ছে, বলে যে ভাই ওই 1 কাপ চা 4 জনে ভাগ করে দেন, 4 কাপে ভাগ করে দেন। আমরা 4 জনে মিলে, বিশ্বাস করেন, চা খাইছি একটুরা। এরপর উনি খুব পার্ট নিয়ে বিল দিতে গেছে, দোকানদার বলছে, ভাই বিল কত হয়েছে? তো দোকানদার বলছে, ভাই বিল দেওয়া লাগবে না, চায়ের কাপগুলো একটু ধুয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা। আবার গতবার যখন আসছিলাম তখন এক ভদ্রলোককে আমি বলে গেছিলাম এখানে যে উনি তখনও বিয়ে করে নাই, তো ওনাকে বলছিলাম যে আমি আপনার সাথে পরের বার দেখা হওয়ার আগে আপনি বিয়ে করবেন, ঠিক আছে? তো বিয়ে করলে আমাকে দাওয়াত দেবেন, কিন্তু উনি আমাকে দাওয়াত করা নাই যদিও। তো ওনাকে বলেছিলাম যে বিয়ে করলে অবশ্যই 18 বছরের মেয়ে যেন হয়, কারণ সরকার খুব কড়াকড়ি নিয়ম করছে। তো আমি আজকে ওনার সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করলাম, ভাই বিয়ে করছেন? বলে হ্যাঁ করছি। আমি মনে করাই দিলাম যে ভাই গতবার যে বলছিলাম যে 18 বছরের মেয়ে হতে হবে, তো ওটা করছেন? বলে যে না ভাই, আপনার কথা মতো 18 বছরের মেয়ে অনেক খুঁজছি, পাই নাই, পরের 9 বছরের 2টা করছি। হাততালিটা আমরা একটু আরো জোরে দিই সবাই। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে কাজ করতে গেলে এই আপনাদের যে প্রফেশন আছে, এখানে খুব দ্রুত প্রমোশন বা ইনক্রিমেন্ট পাইতে গেলে কি করতে হয়? আমি একটু আপনাদের কাছে একটু শুনতে চাই। কি করতে হয় বলেন তো, কে বলতে পারবেন? কি করতে হয়? না চাকরি থাকবে, আমি শিওর, আমি গ্যারান্টি। বলেন কি করতে হয়? কি করতে হয়? হ্যাঁ, পরিশ্রম করতে হয়, আর তেল মারতে হয়, তেল। হ্যাঁ, একদম নাই। আর কি লাগে বলেন? কাজ এবং কাজ নাকি? একমাত্র কাজ এবং কাজ, কিন্তু এখানে দুই গ্রুপ হয়ে গেছে। এক ভাই বলতেছে এখানে তেল বাজার কোনো জায়গা নাই, আরেকজন বলতেছে না ভাই তেল নিতেই হয়। আমি কোনটা ধরে নেব বলেন? হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, এটা সত্য, আমরা সবাই হার্ড ওয়ার্কিং করেই জীবনে বড় হবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, হাততালি হইতে পারে। কিন্তু এটাও তো সত্য, মাঝে মধ্যে একটু সঠিক জায়গায় সঠিক পরিমাণে নাকি? আচ্ছা, তরমুজের বাইরের রং কি? তরমুজের বাইরের রং কি? ভিতরের রং কি? দেখেন, লাল সবুজ হওয়ার পরেও এই তরমুজ বাংলাদেশের জাতীয় ফল না। কেন বলেন তো? কারণ জাতীয় ফল কি?
পাখি হওয়ার কথা ছিল কি জানেন? টিয়া পাখি, ঠোঁট লাল, গায়ে সবুজ। এই লাল সবুজ হওয়ার পরেও এটা বাংলাদেশের জাতীয় পাখি না। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। কেন বলেন তো? দোয়েল তেল দে না, না, দোয়েলকে ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, কালোর উপর সাদা, সরি সাদার উপর কালো, মুজিব কোট গায়ে গেছে। একটু জোরে থ্যাংক ইউ। আচ্ছা, আবার আরেকটা মজার বিষয় বলি। কিছুদিন আগে থানায় গেছিলাম। থানায় গিয়ে দেখলাম যে এক ভদ্রমহিলা ওসির কাছে গেছে, খুব চিল্লাচিল্লি করতেছে। বলে যে স্যার, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ছি, আমার সহযোগিতা করেন। বলে কি সমস্যায় পড়ছেন? বলে স্যার, আমি আমার হাজব্যান্ডের কোথাও খুঁজে পাইতেছি না। বলে আপনার হাজব্যান্ডের খুঁজে পাইতেছেন না? কঠিন সমস্যা। হাজব্যান্ড দেখতে কেমন একটু বর্ণনা দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভদ্রমহিলা বর্ণনা দেওয়া শুরু করছে। বলে স্যার, আমার হাজব্যান্ড লম্বায় 6 ফিট, চোখগুলা স্যার ঋত্বিক রোশনের মতো, চুলগুলা শাহরুখ খানের মতো, হাতগুলা স্যার সালমান খানের মতো। পাশে বাচ্চা ছিল, বাচ্চা বলতেছে আম্মা তুমি কার কথা বলো, আব্বা তো দেখতে এরকম না। সো যেটা দেওয়ার সেটা গেছে, যেটা আসবে সেটা যেন একটু সুন্দর থেকে আসে। এই যে মানে পুলিশ পর্যন্ত ভয় পায়, দেখেন, চিন্তা করে দেখেন। এক কনস্টেবল ফোন করছে, কনস্টেবল ফোন করে বলে যে ওসিকে বলে স্যার, উত্তর পাড়ায় এক ভদ্র মহিলা তার হাজবেন্ডে তাও দিয়া কোবাইতে কোবাইতে মারা গেছে। তো ওসি বলতেছে ভদ্রলোকের অপরাধ কি ছিল? বলে স্যার, ওই মহিলা ঘর মুছতেছিল আর এই লোক ঘর পাড়া দিয়ে বলছে, এই অপরাধে তাকে কোবাইতে কোবাইতে মারা গেছে। তো ওসি বলতেছে সাংঘাতিক বিষয়, মহিলারা অ্যারেস্ট করছো? বলে না স্যার, করি নাই। কেন করো নাই? বলে স্যার, ঘর তো এখনো শুকায় নাই। কঠিন বিষয়। তো আমি কিছুদিন আগে, সরি একদম যখন ছোটবেলায় ছিলাম, তখন আমি বিয়ে করতাম সবসময়, সারাক্ষণ বিয়ে করতে চাইতাম। ছোটবেলায় না বুঝে করতাম সেটা। আব্বাকে একদিন গিয়ে বলছি যে আব্বা, আমি বিয়ে করতে চাই। তা আব্বা বলছে ছোট মানুষ, বিয়ে করবি, ভালো কথা, কারে বিয়ে করতে চাস? তো বললাম আব্বা, আমি দাদিকে বিয়ে করবো। বলছে তোর লজ্জা করো না, তোমার মারে বিয়ে করতে চাস? তা আমি বললাম যে আব্বা, তোমার লজ্জা করো না, তুমি তো আমার মারে বিয়ে করছো নাকি? এবার কঠিন একটা বাস্তব কথা বলি, সেটা আমি জানি না আগে আপনাদের যখন আসলে কথা বলছি কিনা, আমি ভুলে গেছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আবার বলছি। যখন সত্যি সত্যি বড় হই, তখন একবার বাবার কাছে গিয়ে বললাম যে আব্বা, আমি নিজের পায়ে দাঁড়াইছি, বিয়ের বয়স হচ্ছে, এখন আমার বিয়ের ব্যবস্থা করো। আব্বা বলছে আগে সরি বলো। তা আমি বললাম যে আব্বা, আমি সরি কেন বলবো? বলে না, আগে সরি বলো। আমি বুঝতে পারলাম না, অপরাধ তো করে নেই, সরি কেন বলবো? বলবে না, আগে সরি বলতেই হবে। আমি বুঝলাম যে সরি না বলা পর্যন্ত আমার বাপ আমাকে কোনোভাবে বিয়ে করাবে না। শেষমেশ আমি আমার বাপরে বললাম যে বাবা, আমি সরি, এবার আমার বিয়ের ব্যবস্থা করা। বাবা বলছে ভেরি গুড, এবার তোমার বিয়ে করানো যায়। তা আমি জিজ্ঞেস করলাম আব্বা, বিয়ের সাথে সরি সম্পর্কটা ঠিক কোন জায়গায়? তখন আমার বাপ আমারে বলতেছে, যখন কোনো লোক অপরাধ না করেও সরি বলতে শিখে যায়, তখনই সে শুধুমাত্র বিয়ে করার যোগ্যতা অর্জন করে। বছর 3 আগে আমিও বিয়ে করছি, আলহামদুলিল্লাহ আমিও সরির উপরেই আছি। আমাদেরকে যারা বিয়ে করে ফেলে তাদের কোনো না বলতে কোনো সুযোগ নাই, এদের প্রত্যেক কিছুতে হ্যাঁ ভোট দেওয়া লাগে। আমিও হ্যাঁ ভোট দিই রেগুলার। তো কিছুদিন আগে আমার বিবাহ বার্ষিকী ছিল। আমার বিবাহ বার্ষিকীতে আমি বউকে খুশি করার জন্য একটা সিএনজি গিফট করে দিয়েছি। সিএনজি, যা ওকে একটা সিএনজি গিফট করে দিলাম। ওখানে আবার খুব ভালোবেসে নাম লিখে দিয়েছি পিছনে, আমার বউ মালতী। এটা দেখার পর আমার বউ বাধা করে চলে গেছে শুধু, কারণ যে জায়গায় লেখা ছিল আমার বউ মালতী, তার ঠিক নিচে লেখা ছিল ভাড়ায় চালিত। ওই হাততালিটা আর একটু জোরে শুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা মজার বিষয় বলি। ছোটবেলায় শেখা প্রথম ছড়ার নাম কি বলেন তো? প্রথম ছড়াটা কোনটা বলেন তো? হাট্টিমাটি ডিমা, হ্যাঁ, তাল গাছ, আর আকডুম বাকডুম। চমৎকার। আমরা অনেকগুলো ছড়া শিখেছি ছোটবেলায়, যেমন
বড় হই আস্তে আস্তে, তখন আমাদের এই ছড়াগুলো শেখানো হতো। তারপরে আমি শিখেছিলাম প্রথমে এই যে বলে আমার এই ভাই বলছে যে কি ওই ওই দেখা যায় তালে আছে। আমি আমার খুব গান প্রিয় মানুষ, তারা কেমন গান করে সেটা শোনার জন্য আমার মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করি আমি। তো আমি প্রথমে বাউল শিল্পীকে এই ছড়া দিয়ে একটা গান তৈরি করে দিতে বলছিলাম। তো ওই বাউল শিল্পী এই ছড়া দিয়ে আমাকে একটা গান করে দিয়েছিল। গানটা ছিল এরকম, আরে ওই দেখা যায় তাহলে গাছ ও বন্ধু, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগিচা। হাততালি দিতার জন্য। এবার মজার বিষয়, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর নাম হচ্ছে আসিফ আকবর। ওনার একটা বিখ্যাত গান বলেন তো। আমি আসিফ ভাইকে গিয়ে ছড়া দিয়ে বলেছিলাম, আসিফ ভাই আপনার মতো করে গানটা শুরু করে দেবেন। আসিফ ভাই আমাকে এই ছড়া দিয়ে গান শুনিয়েছিল তার মতো করে। ওই দেখা যায় একটা তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে সুন্দর একটা কানা বগিচা। ও বগি, ও বগি তুই খাস কি? এরপরে এই ছড়া নিয়ে আর কে কেমন করে করে আমি জানার জন্য এক মুরব্বীর কাছে গিয়েছিলাম। ওই মুরব্বী আবার খুব সুন্দর ওয়াজের সুরে কথা বলতে জানতেন, আমার খুব শ্রদ্ধা। ওনাকে আমি বললাম আপনি এই ছড়াটাকে একটু শুরু করে শোনান। উনি এই ছড়াটাকে শুরু করে আমাকে শুনিয়েছিলেন এমন করে, বন্ধুরা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে একটা কানা বগিচা। বগির কইলাম ও বগি তুই খাস কি? পান্তা ভাতে চাস কি? বগি আমার কইল পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একবার যদি পাই অমনে ধরে তবে গা খুশ খাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর প্রোগ্রামের শেষ পর্যন্ত আরো বিভিন্ন সময় আসবো, আরো অনেক মজার সময় আপনাদের সাথে কাটাবো। তবে এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যে সহকর্মীরা চমৎকার পারফরমেন্স করেছে তাদের জন্য আরেকবার জোরে হাততালি দিই, এবং সেই সাথে আমরা তাদেরকে আবারও মঞ্চে রেখে নিচ্ছি। আপনাদের সহকর্মীদের একটু জোরে হাততালি দিই।